দেখছেন এটি নিউজ ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। দর্শক, আজকে হ্যাপেনিং পয়েন্টে আমরা শেয়ার বাজার পরিস্থিতি নিয়ে কথা বলবো এবং আমরা প্রায় সময় দেখতে পাই কিন্তু নানা কারণে শেয়ার বাজারে উত্থান পতন ঘটে থাকে। শেয়ার বাজার নিয়ে যদি একটু কথা বলি, যে শেয়ার বাজার পৃথিবীর উন্নত বা উন্নয়নশীল সব দেশেই শিল্প ও ভৌত অবকাঠামো উন্নয়নে দীর্ঘমেয়াদী পুঁজি গঠনের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখে থাকে এবং সেই লক্ষ্যকে সামনে রেখে তৎকালীন পূর্ব পাকিস্তানে 1954 সালে যাত্রা শুরু করেছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং পরবর্তীতে একই উদ্দেশ্যে 1995 সালে যাত্রা শুরু করেছিল চিটাগাং স্টক এক্সচেঞ্জ। দীর্ঘ পথ পরিক্রমায় আমাদের শেয়ার বাজার কিন্তু অনেক বড় হয়েছে এবং বহির্বিশ্ব পরিচিতি পেয়েছে এবং নানা কারণে গত দশকে যদি এক দশকের পার্থক্য আমরা দেখতে পাই, সেখানে নানা রকম উত্থানও ঘটেছে, পতনও ঘটেছে এবং সেই সাথে আমরা বহির্বিশ্বেও কিন্তু নানা কারণে আমাদের শেয়ার বাজারের সাথে পরিচিতিও পেয়েছি। এই সামগ্রিক দিক নিয়ে আমরা আজকে আমাদের হ্যাপেনিং পয়েন্টে কথা বলবো আমাদের অতিথির সঙ্গে এবং আজকে ভার্চুয়ালি আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ইস্তাক আহমেদ শিমুল, ব্যবস্থাপনা পরিচালক 3i অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। আপনাকে ধন্যবাদ। একদম শুরুতেই যদি বলি যে বর্তমানে পুঁজিবাজারের অবস্থা কেমন দেখতে পাচ্ছেন বা কিভাবে মূল্যায়ন করবেন? আপনাকে ধন্যবাদ। এটি নিউজের এই মুহূর্তে যে সমস্ত দর্শক দেখছেন তাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। বিগত কিছুদিন যাবৎ আমাদের মার্কেটটা একটু ডাউন ট্রেন্ড ছিল, সেগুলো কাটিয়ে এখন আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে এবং আমরা আশা রাখি ভবিষ্যতে আরো ভালোর দিকে যাবে। আপনারা জানেন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান সহ কমিশনারদের মেয়াদ এক মাস আগে শেষ হয়েছিল, কয়েকদিনের শেষ হবে। চেয়ারম্যান মহোদয়ের প্রজ্ঞাপন ইতিমধ্যে হয়ে গেছেন এবং ৩ জন কমিশনারও গতকালকে নতুন করে নিয়োগ পেয়েছেন এবং আশা করি শেয়ার মার্কেট এখন থেকে আরো ভালোর দিকে যাবে এবং আমাদের ইকোনমিক্সের যে সূচকগুলো ছিল সেগুলো কিন্তু ধারাবাহিকভাবে আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে। আইএমএফ এর একটা লোনের যে ইস্যুটা ছিল সেটাও কিন্তু গতকালকে সমাধান হয়েছে এবং আমরা আশা করি শেয়ার বাজার ভবিষ্যতে ভালোর দিকেই যাবে। শেয়ার বাজারে একটা টানা দরপতন আমরা দেখেছি ইতোমধ্যে। এই টানা দরপতনের পর বর্তমান উত্থানকে বিনিয়োগকারীরা কিভাবে দেখছেন? শেয়ার বাজারে টানা দরপতন যেভাবে হয়েছে, উত্থানটা আশা করি সেভাবেই হবে এবং এই এই দরপতনের যে কারণগুলো ছিল সেই কারণগুলো কিন্তু আইডেন্টিফাই হয়েছে এবং সেগুলো কিন্তু সমাধানের দিকে এগিয়ে যাচ্ছে এবং মানুষের ভিতরে কমিশন নিয়োগ সংক্রান্ত যে ধরনের দোলাচল ছিল, সন্দেহ ছিল, সেটা কিন্তু শেষ হয়েছে এবং মানুষের কনফিডেন্স কিন্তু আবার গ্রো করেছে। মার্কেটের ভলিউমও কিন্তু দেখেন আপনার 400-500 থেকে এখন কিন্তু অলমোস্ট 1000 কোটি টাকার ঘরে গিয়েছে। আশা করি আগামী সপ্তাহ থেকে এই ভলিউমটা আরো বাড়বে। আচ্ছা, মার্জিন লোনটা কিভাবে দেখছেন? মার্জিন লোন নিয়ে আমি একটা কথা বলি আপনার মাধ্যমে আমাদের বিনিয়োগকারী সম্মানিত বিনিয়োগকারী যারা আছেন তাদের উদ্দেশ্যে বলি, আপনারা যারা প্রফেশনালি শেয়ার ব্যবসা না করেন, আপনারা যারা রেগুলার শেয়ার মার্কেটে না ঢুকেন, রেগুলার ভিত্তিতে যারা বেচা কিনা না করেন, যারা অন্য প্রফেশনে নিয়োজিত আছেন, শেয়ার মার্কেটটাকে যারা অপশনাল হিসেবে রাখেন, দয়া করে তারা শেয়ার মার্কেটে মার্জিন লোন ইউজ করবেন না। আচ্ছা, মার্জিন লোন তারা ইউজ করবেন শুধুমাত্র যারা রেগুলার ট্রেড করেন তারা। কারণ এই 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 শেয়ার মার্কেটে কিন্তু উত্থান পতন এটা প্রতিনিয়তর ঘটনা, কিন্তু ফিক্সড কোনো ইস্যু না। প্রতিনিয়তই দাম বাড়া কমার ভিতরেই থাকবে। অতএব যারা সার্বক্ষণিকভাবে ব্যবসাটা না করেন, আল্লাহর হস্তে ওনরা শেয়ার মার্কেটে যেন মার্জিন ইউজ না করেন। আচ্ছা, সার্কিট ব্রেকার আরোপ কি বাজারে কোনো রকম সুফল দিচ্ছে? দেখেন কিছুদিন পূর্বে কিন্তু সার্কিট ব্রেকার অলমোস্ট তুলেই নিয়েছিলেন কমিশন। পরবর্তী পর্যায়ে যখন ধারাবাহিকভাবে পতন হলো, তখন একটা জিনিস লক্ষ্য করছি আমরা, মার্কেটে কিন্তু প্রচুর পরিমাণে ফোর্স সেল তখন কিন্তু শুরু হয়ে গিয়েছিল। এই লোয়ার সার্কিট 3% আরোপের কারণে কিন্তু পরবর্তী পর্যায়ে ফোর্স সেলের ওই এটা কিন্তু আর মার্কেটে আর লক্ষ্য করা যায়নি। তখন থেকেই কিন্তু আবার পজিটিভ ট্রেন্ডে মার্কেট গিয়েছে এবং এটা খুবই সাময়িক। আশা করি খুব দ্রুতই এটা তুলে নেবেন। আচ্ছা, বিদেশি বিনিয়োগকারীরা যারা আছেন তাদের মনোভাব কি? বিদেশি বিনিয়োগ আমাদের এখানে খুবই 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 কম, খুবই কম। কারণ আপনাকে বলি,
দীর্ঘদিন যাবৎ প্রায় 1.5 বছর আমাদের মার্কেটের আমরা ফ্লোর প্রাইস দিয়ে রেখেছিলাম। আমাদের আমরা কিন্তু এটা পুরো একটা শেয়ার মার্কেটের জন্য এটা কিন্তু অস্বাভাবিক পরিস্থিতি। আচ্ছা। এইভাবে চললে কিন্তু বিদেশি বিনিয়োগ আমরা কখনোই ধরে রাখতে পারবো না, বড় হুম। ধরনের বিদেশি বিনিয়োগ আসবে না। বাজার কারসাজি আসলে কতটা ক্ষতি করছে বলে আপনার মনে হয়? বাজার কারসাজি তো নিশ্চয়ই ক্ষতি করে, এবং এই কমিশন তো বাজার কারসাজির ব্যাপারে বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগ নিয়েছেন, হুম, হুম, এবং কারসাজি করে কারসাজির চক্র যারা হুম, হুম, প্রমাণিত কারসাজিতে যারা নিয়োজিত থাকে এবং প্রমাণ হওয়া সাপেক্ষে কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা কিন্তু কমিশন নিয়েছেন। হুম, এবং আমরা বিনিয়োগকারী হিসাবে এবং সাধারণ বিনিয়োগকারীদের প্রত্যাশা, কারসাজি যে করুক, ব্যক্তি অথবা প্রতিষ্ঠান যেই করুক না কেন, সেই কারসাজি চক্রের কারসাজির উপযুক্ত শাস্তি যেন কমিশন প্রদান করে, সেটাই কিন্তু বিনিয়োগকারীদের আগ্রহ। এবং বিনিয়োগকারীরা দেখতে চায় হুম, হুম। কোনো একটা কারসাজি চক্র, কোনো একটা ইনস্ট্রুমেন্ট কারসাজি করার পরবর্তী পর্যায়ে যেন তারা সেই কারসাজিতে সত্যি সত্যি যদি তারা অপরাধ করে থাকেন, তার শাস্তি যেন কমিশন নিশ্চিত করে। এটাই কিন্তু বিনিয়োগকারীদের প্রত্যাশা। আচ্ছা, শেয়ার বাজার ধসের পর কিন্তু বেশ কিছু আইন সংস্কার করা হয়েছিল। এই যে স্বচ্ছতা এবং জবাবদিহিতা ফেরাতে আইনগুলো সংস্কার করা হয়েছে, সেটা কতটা ভূমিকা আসলে রেখেছে এখন পর্যন্ত? এ বিষয়ে আমরা আপনার কাছ থেকে জানবো, তবে তার আগে হ্যাপেনিং পয়েন্টে একটা বিরতি নেবার সময় হয়ে গেছে দর্শক। আমরা একটা বিরতির পর ফিরছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকে হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে। এবং দর্শক, আমরা আমাদের অতিথির সঙ্গে আবারও আলোচনাতে যাব। তার আগে আমরা একটু কোর্ট প্রাঙ্গণ থেকে ঘুরে আসতে চাই। সেখানে আমাদের সহকর্মী মনিরুজ্জামান এই মুহূর্তে আছেন। আজ 80 এবং 90 দশকের চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যাকাণ্ডের রায় ইতোমধ্যেই ঘোষণা করা হয়েছে। সেখানে আজিজ মোহাম্মদ ভাই, বান্টি ইসলাম সহ আরও 3 জনের, আমরা যতটুকু জানি যে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে আরও বিস্তারিত জানতে আসলে আমাদের সহকর্মী মনিরুজ্জামানের সঙ্গে আমরা একটু সংযুক্ত হই। মনিরুজ্জামান, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? রায়ের বিস্তারিত আপনার কাছ থেকে আমরা জানতে চাই। ধন্যবাদ জাকিয়া। যে আলোচিত যে সোহেল চৌধুরী হত্যাকাণ্ড যেই মামলাটি হয়েছিল, সেই মামলায় কিন্তু প্রায় 2 যুগের কিছু বেশি সময় পর আজকে কিন্তু রায় ঘোষণা হলো, এবং এই রায়ে 9 জন আসামির মধ্যে 3 জনকে কিন্তু যাবজ্জীবন দেওয়া হয়েছে, বাকি 6 জনকে খালাস দেওয়া হয়েছে। যে 3 জনকে যাবজ্জীবন দেওয়া হয়েছে তাদের মধ্যে ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, বান্টি ইসলাম এবং আদনান সিদ্দিকী রয়েছেন। এই 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং তারা কিন্তু পলাতক রয়েছেন। বাকি যে 6 আসামি, সেই 6 আসামিকে খালাস দিয়েছেন। এবং এখানে আদালত একটি পর্যবেক্ষণ দিয়েছেন এই রায়ে, যে দীর্ঘদিনের আগের যে মামলাটি, এবং সোহেল চৌধুরী কিন্তু সাধারণ কোনো মানুষ নয়, তিনি গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ছিলেন, এবং সেই হত্যাকাণ্ডের পর রাষ্ট্রপক্ষ এই যেই সব সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা দরকার ছিল সেসব সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি। বিশেষ করে তিনি যেটি বলেছেন যে সাক্ষী যারা দিয়েছেন, চেষ্টা করেছেন আসামি যারা রয়েছেন তাদেরকে রক্ষা করতে। তো সব মিলিয়ে যেহেতু সাক্ষীর উপর নির্ভর করেই আদালত কিন্তু সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই রায় দিয়ে থাকেন। তো যেহেতু আদালত পর্যবেক্ষণে বলেছেন যে সাক্ষীরা যারা ছিলেন তারা আসামিদের বাঁচানোর চেষ্টা করেছেন, তারপরেও যতটুকু সম্ভব হয়েছে যারা যেসব সাক্ষীর তথ্যে উঠে এসেছে, যাদের দায় পেয়েছে আদালত, তাদেরকেই কিন্তু সাজা দিয়েছেন, এবং বাকি যাদেরকে যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারেনি রাষ্ট্রপক্ষ, কিংবা সাক্ষী যারা প্রমাণ করতে পারেননি, তাদেরকে খালাস দেওয়া হয়েছে। তো এই ছিল আমার কাছে সোহেল চৌধুরী হত্যা মামলার রায়ের সর্বশেষ পরিস্থিতির খবর। অসংখ্য ধন্যবাদ মনিরুজ্জামান আপনাকে। কোর্ট প্রাঙ্গণ থেকে সহকর্মী মনিরুজ্জামান আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন। 80 এবং 90 দশকের চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যাকাণ্ডের রায় প্রসঙ্গে তিনি আমাদেরকে জানাচ্ছিলেন, এবং সর্বশেষ পাওয়া তথ্য মতে আজিজ মোহাম্মদ ভাই ও বান্টি ইসলাম সহ 3 জনের যাবজ্জীবন এবং শীর্ষ সন্ত্রাসী ইমন সহ বাকিদের খালাস দেওয়া হয়েছে, আমরা যতটুকু পর্যন্ত আমাদের সহকর্মীদের মাধ্যমে জানতে পেরেছি। আমরা চলে যাচ্ছি আমাদের আজকে হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে অতিথির সঙ্গে আবারও কথোপকথনে। নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? আমরা বিরতিতে যাবার আগ মুহূর্তে আসলে বলছিলাম যে শেয়ার বাজার ধসের পর যে আইনগুলো ছিল সেগুলো সংস্কার করা হয়েছে। এখন পর্যন্ত যে আইনগুলো আসলে সংস্কার করা হয়েছে সেটা শেয়ার বাজারে কতটুকু ভূমিকা রাখতে পেরেছে?
আপনাকে ধন্যবাদ। শেয়ার বাজারে যে আইনগুলো সংশোধন হয়েছে সেটা বিনিয়োগকারীদের জন্য এবং মার্কেটের জন্য খুবই যুগোপযোগী এবং উপকারী। হুম, হুম। মার্কেটটাকে বড় না করতে পারলে আইন কানুন যা কিছুই আসে সেগুলো কিন্তু মানুষের চোখে ধরা পড়বে না। এই মার্কেটটা যখন বড় হবে, যখন বিনিয়োগকারীদের আরো বেশি পরিমাণ বিনিয়োগ করবে, প্রতিষ্ঠানগুলো যখন বেশি পরিমাণ বিনিয়োগ করবে, তখন এই আইন কানুনের প্রয়োগ আপনারা দেখতে পাবেন। আইনের প্রয়োগ কিন্তু প্রতিনিয়তই হচ্ছে। এটা কিন্তু পাবলিকলি অনেক সময় প্রকাশ করে না, কমিশন থেকে প্রকাশ করা যায়ও না। ঢাকা স্টক এক্সচেঞ্জ কিন্তু প্রতিনিয়তই কিন্তু কাজ করে যাচ্ছে। তাদের মনিটরিং টিম, সার্ভিলেন্স টিম তারা কিন্তু প্রতিনিয়তই কাজ করে। বিভিন্ন ব্যক্তির অ্যাকাউন্টের খোঁজ খবর, তাদের বেচাকেনা কোনো ধরনের অসামঞ্জস্য থাকলে ওনারা খোঁজ খবর রাখেন এবং ব্রোকার হাউসগুলো ঠিকমতো চলতেছেন কিনা, তাদের কার্যক্রম ঠিকমতো পরিপালন করতেছেন কিনা, এগুলো কিন্তু প্রতিনিয়তই কমিশন মনিটরিং থেকে করা হচ্ছে। কমিশন এবং এক্সচেঞ্জ হুম, হুম। উভয় তরফ থেকেই কিন্তু এগুলো কিন্তু মনিটরিং করে। আচ্ছা। আমরা দেখেছি যে খারাপ শেয়ারের যেগুলো আছে আসলে সেগুলো ক্রেতা অনেক বেশি। ব্রোকার, মার্চেন্ট ব্যাংক, বড় বিনিয়োগকারীরাও সেগুলো কিনছেন। আইপিওতেও একই অবস্থা। এর কারণটা আসলে কি? আসলে খারাপ শেয়ার বলতে আমি কোনো শেয়ারকে মনে করি না। মনে করি না খারাপ শেয়ার, কারণ ধারাবাহিকভাবে কোনো কোম্পানি যদি পারফরম্যান্স খারাপ করে সেটাকেই খারাপ বলা যায়। হুম, হুম। সাময়িকভাবে যদি একটা কোম্পানি হয়তোবা দেখা গেল ওনাদের পারফরম্যান্স বিভিন্ন কারণে খারাপ হতে পারে। পরবর্তী পর্যায়ে সেগুলো যখন আবার ভালোর দিকে টার্ন করেন, ওনাদের আর্নিংস ভালো দেখেন, সেই শেয়ারে কিন্তু মানুষের আগ্রহ বাড়ে এবং আগ্রহ কিন্তু পরিলক্ষিত হয়। হ্যাঁ, আচ্ছা। আপনি যেটা বলছেন এটা সঠিক যে এটার একটা কারণ আছে। কিছু মৌলভিত্তিক দুর্বল কোম্পানির শেয়ারের দাম বাড়ার পিছনে কারণ যেটা সেটাকে আপনাকে বলি। এই এই মৌলভিত্তিক দুর্বল শেয়ারগুলোর কিন্তু পেইড আপ ক্যাপিটাল খুবই ছোট এবং দামও কিন্তু এদের খুবই বড় ধরনের, প্রাইসও কিন্তু বড় ধরনের না। এই কারণেই এই চক্রের সঙ্গে যারা ইনভলভ থাকে তারা এই সমস্ত কোম্পানিকে টার্গেট করে হুম, হুম। এবং সেগুলো নিয়েই তারা কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। ইনফ্যাক্ট এটা কিন্তু সারা দুনিয়াব্যাপী আছে কারসাজি এবং সেখানে আমাদের এখানেও কিন্তু এটা আমরা এই শেয়ার মার্কেট ইসের বাইরে না। এখানেও কারসাজি অতীতেও হয়েছে, বর্তমানেও যে হচ্ছে না তা না। বাট কমিশন এবং এক্সচেঞ্জ এ ব্যাপারে খুবই সতর্ক অবস্থায় আছে এবং ওনরা কিন্তু এগুলো আইডেন্টিফাই করেন। অনেক ক্ষেত্রে সতর্কতা করে ছেড়ে দেয়, অনেক ক্ষেত্রে জরিমানা করেন। সমস্ত কিছুই নিউজ আকারে হয়তোবা সবাই জানে না। হুম, হুম। বাট ওনরা কিন্তু এই ব্যাপারে কাজ করে যাচ্ছে। আইন কানুন যা আছে এটা ঠিক আছে, বাট আইনের সঠিক প্রয়োগ এটা কিন্তু বিনিয়োগকারী দেখতে চায়। আচ্ছা। সেটা যেই করুক, বড় বিনিয়োগকারী বলেন, ছোট বিনিয়োগকারী বলেন, কোনো বড় ব্যক্তি বলেন, কোনো প্রতিষ্ঠান বলেন, শেয়ার মার্কেট নিয়ে কেউ যদি কোনো কারসাজি করে এবং তার উপযুক্ত শাস্তি আইনের ভিতর থেকে কমিশন এবং এক্সচেঞ্জ নিশ্চিত করবে, বিনিয়োগকারীদের এটাই প্রত্যাশা। আচ্ছা। আপনার মতে আসলে আপনি এখন যেমনটা বলছিলেন যে মৌলভিত্তিক কোম্পানি তালিকাভুক্তির আসলে কোনো বিকল্প নেই। শেয়ার বাজারে সংশ্লিষ্ট যারা আছে তারাও কিন্তু একই রকম কথাটা বলছেন। ফ্লোর প্রাইস কি কোনো রকম সমস্যা তৈরি করছে কিনা? কি মনে হয় আপনার? ফ্লোর প্রাইস কোনো কোনো সমস্যা নেই। এটা খুবই সাময়িক এবং খুব দ্রুতই এই যে লোয়ার লেভেলে 3% যেটা আছে, হুম, হুম। আমার ধারণা খুব দ্রুতই মার্কেট একটা পজিটিভ ট্রেন্ডে গেলেই কমিশন এটার ব্যাপারে নিশ্চয়ই তারা পজিটিভ সিদ্ধান্ত নেবেন। আচ্ছা। আমরা দেখেছি যে শেয়ার বাজার চাহিদা এবং পরিস্থিতি খুব অল্প সময়ের ব্যবধানে বদলে যায়। এর কারণটা আসলে কি? আপনার কাছে জানতে চাই এবং সেই সাথে বর্তমান শেয়ার বাজারের চ্যালেঞ্জগুলো আসলে কি সেটা যদি একটু সংক্ষেপে বলেন। আপনাকে বলি যে এটা দ্রুত পাল্টে যাওয়ার কারণ আছে। সেটা হচ্ছে যে সমস্ত বড়, বড় বিনিয়োগকারী যে সমস্ত শেয়ারে ওনরা বড় ধরনের অবস্থান নেয়, সেই শেয়ারটা কিন্তু প্রাইস ফল করলে কিন্তু ওই শেয়ারটাই কিন্তু তারা আবার মুভমেন্ট করার চেষ্টা করে। এবং ওই শেয়ারটার দেখবেনই প্রাইস কিন্তু আবার তারা বাড়ানোর চেষ্টা করে। হুম, হুম। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের এখানে যে সমস্ত কোম্পানিগুলো আছে, ভালো, ভালো কোম্পানি শেয়ার মার্কেটে আছে এবং এর বাইরেও কিন্তু অনেক ভালো কোম্পানি আছে যেগুলো কিন্তু এখনো লিস্টেড হয় নাই। হুম, হুম। এই লিস্টেড না হওয়ার পিছনে একটি কারণ আপনাকে বলি এবং বেসিক কারণ যেটা, সেটা হচ্ছে কোন একটা কোম্পানি যখন খুব দ্রুত ব্যাংক থেকে লোন পেয়ে যায়, তখন কিন্তু ওনরা কিন্তু আর শেয়ার মার্কেটের দিকে ওনরা আসেন না। লং টার্ম ফাইন্যান্সিং এর কিন্তু একমাত্র এবং প্রধান উৎস কিন্তু শেয়ার মার্কেট, সারা দুনিয়াব্যাপী আচ্ছা। এবং আমাদের এখানেও।
কিন্তু এই কোম্পানিগুলা ব্যাংক থেকে যেহেতু তারা খুব দ্রুত লোনটা পেয়ে যান, এই কারণেই কিন্তু ওনারা এই মার্কেটে লিস্টেড হওয়ার ক্ষেত্রে ওনারা অত আগ্রহ প্রকাশ করেন না। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে মার্কেটে লিস্টেড হইতে গেলে যে সমস্ত কমপ্লায়েন্স মেনটেন করা লাগে, অনেক সময় কোম্পানি মালিক বা কোম্পানি ম্যানেজমেন্টে যারা আছে তারা এটার ব্যাপারে অত আগ্রহ প্রকাশ করেন না। সে কারণেই কিন্তু ওনারা এই শেয়ার মার্কেট থেকে টাকা উত্তোলনের চাইতে ব্যাংকে ওনারা যেতে বেশি পছন্দ করেন, নাম্বার আচ্ছা ওয়ান। আমরা নাম্বার টু, আরেকটা কারণ বলি আপনাকে, লিস্টেড কোম্পানি এবং নন লিস্টেড কোম্পানির ট্যাক্স ব্যারিয়ার যেটা আছে সেটা কিন্তু খুবই কম। একটা কোম্পানি, ভালো একজন কোম্পানির ওনার যারা, তারা তাদের কোম্পানিটা ভালোভাবে চালাচ্ছেন, রান করতেছেন, ওনারা শেয়ার মার্কেট থেকে কেন টাকা উত্তোলন করতে আসবেন? ওনারা তখনই আসবেন যখন ওনারা এখানে কোম্পানিটাকে লিস্টেড করলে ওনারা ট্যাক্স, নন লিস্টেড কোম্পানির ক্ষেত্রে যে ধরনের ট্যাক্স, লিস্টেড কোম্পানির ক্ষেত্রে যদি ট্যাক্সের পরিমাণটা সরকার আরেকটু কমিয়ে দেন, এই গ্যাপটা যদি আরেকটু বাড়িয়ে দেন, তাহলেই কিন্তু ভালো ভালো কোম্পানি কিন্তু আমরা বুঝতে পেরেছি। আমরা আমাদের আয়োজনে একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। একদম শেষে আপনার কাছে একদম ছোট করে একটু জানতে চাই, যারা বিনিয়োগকারীরা যারা আছেন তারা যেহেতু আস্থা রাখতে পারছেন না, অনেক সময় আমরা দেখতে পাই, তাদের আস্থা ফেরানোর জন্য এবং সেই সাথে বিনিয়োগে ভালো করার জন্য কি করতে হবে? সাধারণ বিনিয়োগকারী যারা আছেন তারা আসলে কি করবেন, একটু ছোট করে যদি বলেন। বিনিয়োগকারীদের আস্থা না রাখার মতো কোনো যুক্তিসঙ্গত কোনো কারণ এই মুহূর্তে দেশে বা শেয়ার মার্কেটে কোথাও নেই। নির্বাচন নিয়ে 4-5 মাস আগে মানুষের ভিতর যে সন্দেহ দালাল ছিল সেটা কিন্তু শেষ হয়ে গেছে। সরকার কিন্তু খুব ভালোভাবে রান করতেছেন এবং সরকারের বিদেশি যে সমস্ত বিনিয়োগের প্রতিশ্রুতি ছিল সেগুলো কিন্তু আসা শুরু করছে এবং কমিশনও পুনর্গঠন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের নতুন এমডিও নিয়োগ হয়ে যাবে খুব দ্রুত। কোনো দিকে আর কোনো শর্টফল থাকবে না এবং বিনিয়োগকারীরা ওনাদের বিনিয়োগ, ওনারা আশা করি এই কমিশনের উপর, এই সরকারের উপর আস্থা রেখেন, ওনারা আবার নতুন করে বিনিয়োগে উৎসাহিত হবেন। আসলে সুখবর, এবং বিনিয়োগকারী যারা আছেন তারাও নিশ্চয়ই আপনার কথা শুনে আরো বেশি আশাবাদী হবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ইসতাক আহমেদ শিমুল আমাদের আয়োজনে যুক্ত হবার জন্য। আপনাকে সহ যারা শ্রোতা ছিলেন সবাইকে ধন্যবাদ। দর্শক, আজকে আমরা শেয়ার বাজারের উত্থান পতন নিয়ে কথা বলছিলাম এবং নানা চ্যালেঞ্জ সামলেই কিন্তু আমরা একটা স্থিতিশীল শেয়ার বাজার প্রতিষ্ঠা করতে পারবো, এই আশা রেখে আজকে হ্যাপেনিং পয়েন্ট এখানেই শেষ করছি। অন্য কোনো দিন আমরা অন্য কোনো বিষয় নিয়ে চলে আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত নিশ্চয়ই এটি নিউজের সঙ্গেই থাকবেন। অসংখ্য ধন্যবাদ।